হ্যালো ফিউচার খুবিয়ান, ইয়েস ফিউচার খুবিয়ান। আজকের এই লেকচারটি তোমাদের অনেক রিকোয়েস্ট, অনেক অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট যে ভাইয়া স্যার খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের লিখিত অংশ সাজেশন দেন। এমসিকিউসে বেশিরভাগ ক্ষেত্রে লিখিত অংশের সাজেশন, এটা অনেক প্রশ্ন আসছে, অনেক রিকোয়েস্ট করছো। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন ক্লাসটি দুইটি প্ল্যাটফর্মে হচ্ছে এবং একটি জায়গায় রেকর্ড চলছে। তোমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে সালাম দিচ্ছ, অলরেডি অনেকে জয়েন হয়ে গেছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সুমি, প্রত্যেকটা ব্যাচকে ক্লাসের লিঙ্কটি দ্রুত প্রোভাইড করো। কিছুক্ষণের মধ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করব। তোমরা যারা সালাম দিচ্ছ, ফাতেমা, তাবাচ্ছুম, নুরি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অনেকে জানো যে তোমাদের ভাইয়া অফলাইন অনলাইন মিলে প্রতিদিন প্রায় 10 থেকে 12টা ক্লাস নিতে হয় এবং প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। দ্যাট ইজ হোয়াই অনেক ব্যস্ত, সেই জন্য তোমাদের জন্য সাজেশন বা নিয়ে আসতে পারি নাই। আজকে তোমাদের জন্য A to Z সাজেশন নিয়ে আসছি ইনশাল্লাহ। এই ক্লাসটি ভালো করে দেখলে, আচ্ছা তোমরা ফার্স্ট পেজ থেকে, আচ্ছা এই ক্লাসটি 3টি জায়গায় হচ্ছে, একটা রেকর্ড চলছে, পরবর্তীতে পেইড ব্যাচের যেখানে ক্লাসগুলো তোমাদের সিক্রেট গ্রুপ, প্রাইভেট গ্রুপ, সেখানে আপলোড করা হবে। আর হচ্ছে আমাদের ফার্স্ট প্ল্যাটফর্ম এবং সেকেন্ড প্ল্যাটফর্ম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল। আচ্ছা স্যার আপনি কেমন আছেন? বাহ, কে প্রশ্ন করছে এটা? নুজাইফা ফ্রম বরিশাল বিশ্ববিদ্যালয়। এই যে আমার ফার্স্ট প্ল্যাটফর্ম থেকে আমার একটা স্টুডেন্ট, যে আগের বছর আমার ব্যাচ থেকে সে যুক্ত হয়েছে, তোমাদের সিনিয়র আপু, ঠিক আছে? সে হচ্ছে এর আগের বছর চান্স পেয়েছে, ইনশাল্লাহ তোমরাও পাবে। নুজাইফা এখন বরিশাল বিশ্ববিদ্যালয়, খুব সম্ভবত সমাজ বিজ্ঞানে আছে মনে হয়। আচ্ছা, দেখে ভালো লাগলো নুজাইফা। আচ্ছা, অনেকে জয়েন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব, প্রত্যেক স্টুডেন্ট জয়েন হয়ে যাক। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ কোন কোন টপিকের উপরে আসবে এবং লিখিত অংশ কোন কোন টপিকের উপরে আসবে, স্পেশালি লিখিত অংশ বেশি ফোকাস দিব, কারণ তোমাদের অনেকের। আচ্ছা সুমি, প্রত্যেকটা ব্যাচকে দ্রুত 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 প্রত্যেকটা ব্যাচকে, পেইড ব্যাচের প্রত্যেকটা ব্যাচের লিংক প্রোভাইড কর। SBBS, GBS, PB, প্রত্যেকটা ব্যাচকে লিংক প্রোভাইড কর, ক্লাসের লিংক। দ্রুত, কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব, অল্প একটু টাইম নিব। তোমরা অনেকে জয়েন হয়ে ফেলছো, আমি দেখতে পাচ্ছি, তোমাদের আমি কমেন্ট পড়ছি, সমস্যা নাই। তোমাদের অনেকের কমেন্ট আমি পড়ছি। আমরা কিছুক্ষণ আগেই একটা ক্লাস নিয়ে আসলাম, সেটা হচ্ছে এটা। তোমরা অনেকে করছো ক্লাসটি এবং তোমরা অনেক কিছু বুঝতে পারছো, অর্থাৎ তোমাদের যে সকল প্রশ্ন ছিল খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে A to Z বলেছি। আচ্ছা সুমি, দ্রুত প্রত্যেকটা ব্যাচকে, অনেক অনেক ব্যস্ত, একটু লেট হবে, বাট কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা কি সমস্যা সুমি? তুই কি একবারে ফরওয়ার্ড কর, ইনডিভিজুয়াল না দিয়ে, ইনডিভিজুয়াল দিলে তো লাগবে, লেট তো হবেই, বুঝিস না? ফরওয়ার্ড করবি। আচ্ছা, তোমাদের সুমি আপু কিন্তু এর আগের বছর আমাদের কাছে ভর্তি হয়ে আমার কাছে পড়ে অফলাইনে, এখন সে ঢাবিয়ান এবং এখন সে তোমাদের, তোমরা অনেকে জানো, সে আমার 2টা প্ল্যাটফর্মের অ্যাডমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ তুমিও হবা, ঢাবিয়ান হবা, কেউ খুবিয়ান হবা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার চেক করে আমি ক্লাসটি শুরু করে যাব, শুরু করে দিব ইনশাআল্লাহ। দেখি, ভেরি গুড, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তোমার ফার্স্ট পেজ থেকে কমেন্ট করো, একটু একটু কম কমেন্ট করো। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা দেখব এই যুদ্ধের ময়দানটা কেমন হবে, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়, তাই না? আচ্ছা, অনেকের স্বপ্ন, ইয়েস খুলনা বিশ্ববিদ্যালয়। দেখো, যারা HSC 25 ব্যাচ, যারা হচ্ছে ফার্স্ট টাইমার, যারা প্রথম পরীক্ষা দিতে আসবা, তারা অনেকে যায় না যে কেমন হবে পরীক্ষার খাতাটা। আবার অনেকে জানো, কারণ তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে অফলাইন ব্যাচে, এইরকম প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমরা অনেকে ভালো করছো।
দেখো যেইগুলো সতর্ক থাকতে হবে, এই যে একটু বলে দিই, সেটা হচ্ছে অ্যাডমিশন রোল, ঠিক আছে, এসএসসি রোল, এইচএসসি রোল, এইগুলো যেগুলো চাবে, এবং সেট কোড। এখন ধরো তোমার অ্যাডমিশন রোল হচ্ছে 1 2, আমি সাজেশন দেওয়ার আগে আমি কিছু কথা বলছি যেটা স্টুডেন্ট ভুল করে, এবং এই ভুল করার কারণে কিন্তু তোমার খাতা আসবে না, মানে কি অনেকে কিন্তু ফেল করে বা হচ্ছে রেজাল্ট কিন্তু আসবে না। সো এই ভুলগুলো করাই যাবে না, আশা করি বুঝছো। অর্থাৎ এই মিস্টেক গুলো কি করাই যাবে না, আর এগুলো করলে তোমার কিন্তু হচ্ছে খাতা আসবে না বা পরীক্ষার রেজাল্ট কিন্তু আসবে না। সেগুলো কি, ধরো তোমার হচ্ছে সেট কোড, সেট কোড হচ্ছে বি পড়ছে, এখানে বি লিখলা, ইভেন এখানে যদি বির জায়গায় সি লেখো, এটা কিন্তু পরে কেটে হচ্ছে বি লেখা যায়, বাট এখানে তোমার সেট কোড হচ্ছে বি, তুমি সেট করে সির জায়গায় গোল পূরণ করছো, তাহলে কিন্তু মারাত্মক লেভেল একটা ভুল। কারণ কি, তোমার সি হচ্ছে তোমার সেট কোড, বা বি ধরলাম, তোমার সেট কোড কি বি, এখন তুমি গোল পূরণ করছো সি তে, তাহলে কখনোই তোমার কিন্তু রেজাল্ট আসবে না, ঠিক আছে, কখনোই আসবে না। তাহলে কি করতে হবে, তোমার এই যে ওপরে যেটা নাই, এটা ওপরে তোমার হচ্ছে সেট কোড বি, এই বি লিখবা। যদি এখানে ভুল করো, বাই চান্স ভুল হতে পারে, এখানে ভুল করলে সমস্যা নাই, পরে বি কে এই সি কে বি করা যায়, বাট এই গোল পূরণের জায়গায় কিন্তু ভুল করা যাবে না। যেমন এইচএসসি রোল বা অ্যাডমিশন যে রোলটা, যেমন খুলনা ইউনিভার্সিটি তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, ঠিক আছে, ভর্তি পরীক্ষার খুব সম্ভবত 20 থেকে 15 দিন বা 10 দিন আগে যে অ্যাডমিট কার্ড দিবে, ওই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু হচ্ছে এই অ্যাডমিশন রোল দেওয়া থাকবে, বা তোমাদের দেখবা কিছু ডিজিট দেওয়া থাকবে। এইবার ধরো তোমার হচ্ছে অ্যাডমিশন রুল ধরলাম 1 2 3, সাপোজ 4 5 6 এরকম করে 6টা ডিজিট। এখন তুমি এই 6-এর এখানে এসে পূরণ করছো 5, মানে কি এখানে পূরণ করছো, কিন্তু তোমার হবে হচ্ছে 6। তুমি কিন্তু পরে কান্নাকাটি করলেও কিন্তু পরে এই 6 ফেজ যদি লেখো, তাহলে কিন্তু হচ্ছে তোমার খাতা বাতিল হয়ে যাবে, এবং তোমাকে কিন্তু এক্সট্রা খাতা দিবে না। সো দ্যাট ইজ হোয়াই তোমার এইগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা শুরু হবে 11টায়, ঠিক আছে, সকাল 11টায়, বা টাইম চেঞ্জ হতে পারে। সো যাই হোক, তোমার কিন্তু 1 ঘন্টা আগে তুমি ট্রাই করবা হলে প্রবেশ করার, এবং তোমাদের এইগুলো ফিল আপ করার সময় দেবে প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টা, হিউজ টাইম। সো ভালো করে ভালো করে মনোযোগ দিয়ে এগুলো কিন্তু গোল পূরণ করবা। যেখানে যা বলবে স্যাররা প্রথমে দিক নির্দেশনা দিয়ে দেবে যে কিভাবে কি করতে হবে, কান খাড়া করে খরগোশের মতন শুনে রাখবা, আর আমি তো এখন বলে দিচ্ছি। স্পেশালি এখানে ভুল করতে হয় না, সেগুলো হচ্ছে তোমার নাম, এইচএসসি রুল, তারপর হচ্ছে তোমার অ্যাডমিশন রুল, এই যে যেগুলো ফিল আপ করতে হয়, ঠিক আছে, এইগুলো ভুল করলে খাতা কখনোই আসবে না। কারণ এই এমসিকিউ খাতাগুলো কিন্তু হচ্ছে তোমার মানে কি ডিজিটাল উপায়ে দেখা হবে, মানে কি মেশিনের সাহায্যে দেখা হবে, বুঝছো। তো এগুলো কিন্তু হচ্ছে একটা মেশিনের মধ্যে দিয়ে দেবে, ওই মেশিনে কিন্তু হচ্ছে কি ছাঁচ দেওয়া রয়েছে, মানে তোমার ছাঁচ বলতে অনেকে জানো ছাঁচের পিঠা খাও, ছাঁচের পিঠা বলতে কি ওই যে ইট, চেনো, মানে কি ব্রিক, এটা মনে করো ইট, একটা ইট, ঠিক আছে, তো ইটের একটা ছাঁচ থাকে, মানে কি একটা ছাঁচ থাকে, এইরকম করে একটা ইট তৈরি হয়। তো এইরকম করে কিন্তু তোমার হচ্ছে কি একটা ছাঁচের মধ্যে ফেলবে, তোমার যদি ভুল হয়, ঠিক আছে, তোমার কিন্তু খাতা একদম বাতিল হয়ে যাবে। আচ্ছা, এইবার কথা হচ্ছে তোমার প্রথমে দেবে হচ্ছে এমসিকিউ খাতা, কি খাতা, এমসিকিউ তোমাকে আগে ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে লিখিত খাতা দেবে, যদি একসাথে দিয়ে দেয়, বাট আগে এমসিকিউ 45 মিনিট। আচ্ছা, এইবার দেখো প্রথমে ভালো করে কোন সেকশনে, অনেকে করে কি প্রথমে হচ্ছে বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, এইবার বাংলা জায়গায় ইংলিশ মেরে আসে, মানে কি সে দেখছে আমি বাংলা পড়ছি, মার্কসে বাংলার সাপোজ 3 নম্বরে হচ্ছে এ হবে, ও 3 নম্বর মেরেছে হচ্ছে এখানে, 3-এর এ এখানে মেরেছে, মানে কি ইংলিশ সেকশনে মেরে আসছে। এটা কিন্তু করাই যাবে না। পরবর্তী বুঝতে পারলা এগুলো সব দেওয়ার পরে যে আমি ইংলিশ সেকশনে মেরেছি, তখন কিন্তু কান্নাকাটি করলেও কিন্তু ওই হলের মধ্যে তোমাকে কেউ এক্সট্রা খাতা দেবে না, নাথিং টু ডু, কিচ্ছু করার নাই, বুঝছো, কিচ্ছু করার নাই। আচ্ছা, তো এইগুলো একটু সাবধান হবা, এই গোল পূরণ গুলো একটু সাবধান হবা। আর গোল পূরণ করার ক্ষেত্রে অনেকে কি করে, এই যে মানে কি অর্ধেক করে আসে 50-50, আর বাকি একটু ফাঁকা রাখে, এরকম করা যাবে না। একটু ভালো করে, তোমাদের অফলাইনে বেসে পরীক্ষা নিচ্ছি, তোমরা অনেকে ভুল করতে প্রথম প্রথম, বাট এখন করছো না, কারণ কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো প্রচুর প্র্যাকটিস করতে হবে। সো এই গোল পূরণ করলে কিন্তু খুব ভালো করে করতে হবে, ঠিক আছে, খুব কি ভালো করে করতে হবে। আচ্ছা, সেগুলো হচ্ছে একটু বেসিক কনসেপ্ট। তারপর দেখো তোমাদের খাতা কেমন হবে, লিখিত অংশের খাতা অনেকে প্রশ্ন করে স্যার আমি কি এক্সট্রা লুজ নিতে পারবো কিনা, না, কোনো এক্সট্রা পেপার নিতে পারবো না। এখানে সাপোজ অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, অনুবাদ আসলো, যদি এইবার হচ্ছে অনুবাদটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ট্রান্সলেশন আমি একটু পরেই বলবো।
তোমাদের টপিকগুলো সাজেশন দিয়ে দেবো, বাট তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। এই গুরুত্বপূর্ণ কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো মিস্টেক করলে তোমার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে, আসবেই না। ঠিক আছে? সো এই যে তোমাদের লিখিত খাতা হচ্ছে এরকম কি স্পেসিফিক প্লেস দেবে এরকম করে, এর মধ্যে লেখা শেষ করতে হবে। তোমার এক্সট্রা কোনো লুজ শিট বা এক্সট্রা কোনো পেপার কিন্তু দেবে না খুলনা বিশ্ববিদ্যালয়। আশা করি বুঝছো। সাপোজ বাংলায় অনুবাদ আসলো, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, যদি এটা অনেক গুরুত্বপূর্ণ। সো এইরকম একটা স্পেসিফিক জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে। যতই স্পেস ভালোই দেয়, জায়গা ভালোই দেয়, এটা নিয়ে সমস্যা নাই, বাট যাদের হাতের লেখা একটু মোটা মোটা, ঠিক আছে, একটু মোটা একটু বোল্ড, তারা একটু প্র্যাকটিস করো। আর পেইড ব্যাচে যারা আসো তারা তো প্রতিনিয়ত প্র্যাকটিস করছো, তোমাদের লিখিত অংশ প্রতিনিয়ত পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তোমরা হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস করছো। যারা এই যে পেইড ব্যাচে রয়েছে প্রতিনিয়তই কি তারা লিখিত প্র্যাকটিস করছো। ইভেন অনেক স্টুডেন্ট প্যারাগ্রাফ ইংলিশে ভালো লিখতে পারতো না, এখন হচ্ছে অনেক ভালো করতে পারছে আলহামদুলিল্লাহ। কারণ কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আয়ত্তে আসবে। যদি টার্গেট থাকে খুলনা বিশ্ববিদ্যালয়, অবশ্যই লিখিত অংশ ভালো করতে হবে। কারণ লিখিত অংশ কিন্তু আমি বারবার করে বলি 40 মার্কের মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নাই। আর এমসিকিউ কিন্তু একটা ভুল গেলে, ধরো তুমি একটা ভুল করলে এমসিকিউ তোমার কিন্তু 1.25, মানে কি 1.25 কিন্তু হচ্ছে কর্তন যাবে, মানে কি মাইনাস হয়ে যাবে। বাট তুমি লিখিত অংশ যদি ভুল ভালো লেখো, মানে কি ওই যে আছে না যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, মানে কিছু না থাকার থেকে কিছু লেখা ভালো। একদমই সাদা সাদা ফেলে আসবা না। এটা কিভাবে কি করবা আমি একটু পরে বলবো, ঠিক আছে? লিখিত অংশ কিভাবে কি করবা আমি একটু পরে বলছি, একটু ওয়েট করো। দেখো, তো এই 40 নম্বর মধ্যে প্রত্যেকটা টপিক টাচ করে আসবা। অনেকে করে কি তোমার হচ্ছে ইংলিশ লিখতে লিখতেই সময় শেষ, মানে কি সময় পায় না, মানে পরে গিয়ে সময় পায় না। ওইটা করা যাবে না, ওইটা কখনোই করা যাবে না। আচ্ছা, তো দেখো এই যে এরম স্পেসিফিক এক্সপ্লেনেশন আসবে, ব্যাখ্যা আসবে। ব্যাখ্যার জন্য একটা স্পেসিফিক একটা জায়গা দিবে, বলবে যে শির নেহারি আমার মতো শিরোই শিকড় হিমাদ্রি বলবীর বল অন্যতম শির, যবে উৎপীড়িতের কন্দন রল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খোরক কিবান ভীমরণ ভূমির অনিবে না। এই যে বিদ্রোহী কবিতার কয়েকটা লাইন দিল, বললো যে এই লাইনের ব্যাখ্যা লেখো, এর মধ্যে কিন্তু লিখতে হবে। একটু পরে আমি আসছি। আশা করি বুঝছো যে লিখিত অংশের খাতা এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা নতুন অনেকে বুঝতে পারছো না, ঠিক আছে? আশা করি এইবার প্রশ্নের আনসার পেয়েছো যে লিখিত খাতা কেমন হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর ইংলিশে লিখিত খাতা এরকম, যেমন এই যে রাইট আ প্যারাগ্রাফ, দেখতে পাচ্ছ রাইট আ প্যারাগ্রাফ। আচ্ছা, ক্লাসটি অনেক জায়গায় হচ্ছে, একটু নেট প্রবলেম হইতে পারে, একটু নেট প্রবলেম হইতে পারে। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? আচ্ছা, কি সমস্যা? নেট প্রবলেম। দেখো, রাইট আ শর্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এইবারও আসবে ইনশাল্লাহ। আর যারা পেইড ব্যাচে রয়েছে তোমাদের প্যারাগ্রাফ সাজেশন এর আগের বার 7 থেকে 9 দিন আগে দিয়েছিলাম, ঠিক আছে? 7 থেকে 9 দিন আগে দিয়েছিলাম। তোমরা জানো যে আমার সাজেশন থেকে এর আগের বার 90 থেকে 95% কমন আসছিল। যাদের বিশ্বাস বা না হইতে পারে যে ভাইয়া কি বক বক করছে, হ্যাঁ সাজেশন পড়ছিল, তোমরা আমার দুইটা প্ল্যাটফর্মে দেখবা 6 থেকে 7 মাস আগের পোস্ট দেওয়া রয়েছে প্রমাণ সহ, ঠিক আছে? কারণ আমরা ল স্টুডেন্ট, প্রমাণে বিশ্বাসী, তাই না? এভিডেন্স দরকার, শো ইউর এভিডেন্স, মানে কি প্রমাণ দেখাও, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখবা 6 থেকে 7 মাস আগে কোন কোন জায়গা থেকে আমাদের সাজেশন থেকে কমন পড়ছো দেখে আসবা, সমস্যা নাই। যেমন 2 নম্বর যে প্যারাগ্রাফটা আমি সাজেশন দিয়েছিলাম, মোট 10টা প্যারাগ্রাফ সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে তার মধ্যে থেকে 2 নম্বর প্যারাগ্রাফটা সাজেশন পড়ছে, সেটা হচ্ছে কি দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ ড্রিম, মানে কি ড্রিম থেকে আসছে। তোমাদেরকে বলছিলাম যে ড্রিম, এই যে ড্রিম যে প্যাসেজ বা তোমার হচ্ছে পোয়েম রয়েছে, যেমন এই যে লিখিত অংশের জন্য তোমরা জানো যে 3টা লেকচার শিট দিয়েছি তোমাদের পেইড ব্যাচে, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে এইটা। তো দেখো এখানে এই যে বলছে সোনাত্তরী, কি বলছে যে গুরুত্বপূর্ণ কিছু লাইন রয়েছে। সোনাত্তরী বা বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969, তারপর কি বিদ্রোহী, অপরিচিতা, মাসি পিসি, এই যে যে গুরুত্বপূর্ণ গদ্য পদ্যগুলো এখান থেকে আসলো। সাপোজ বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, এখন এইটা আসলো 2 নম্বরের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়। কি বললাম যে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, বা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা, এর মধ্য দিয়ে প্রকৃতির কোন রূপ প্রকাশ পেয়েছে, ঠিক আছে?
তারপর কি এখানে প্রত্যেকটা গদ্য পদ্যের গুরুত্বপূর্ণ লাইনগুলোর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে খুব সুন্দর করে। হ্যাঁ, এগুলো পেইড বেসে তোমরা যারা ভর্তি হয়েছো তোমরা তো অলরেডি পড়ছো, আলহামদুলিল্লাহ ভালো করছো। এটা হচ্ছে এক্সপ্লেনেশন, বাংলার ব্যাখ্যা। হ্যাঁ, এটা টেক্সট বুক থেকেও আসতে পারে, আবার নন টেক্সচুয়াল মানে কি বোর্ড বই বাইরে থেকেও আসতে পারে। আচ্ছা, তারপর দেখো এই যে শর্ট প্যারাগ্রাফ গেল ইংলিশের ক্ষেত্রে। তাহলে আশা করি এক্সাম পেপারটা কেমন হবে আশা করি বুঝছো। এই যে এক্সপ্লেনেশন, কমপ্লিটিং স্টোরি, রিঅ্যারেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ফার্স্ট অফ অল তোমাদের বাংলা যে সাজেশন, কোন সাজেশন, তোমরা সবাই খাতা কলম নাও। বাংলা যে সাজেশন বা ভিডিওটা বারবার করে দেখবা, সমস্যা নাই। দেখো বাংলা যে সাজেশন ফার্স্টেই আমি দিব সেটা হচ্ছে এমসিকিউর জন্য কি কি পড়বা। এমসিকিউর জন্য ফার্স্টেই পড়বা হচ্ছে বাংলা যে এইচএসসির ফার্স্ট পেপার বইয়ের শর্ট সিলেবাস, ঠিক আছে। এইচএসসি কত 25 ব্যাচের, কিন্তু এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, যে শর্ট সিলেবাসের যে সকল গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে সেইগুলো। নাটক উপন্যাস এমন করে পড়বা, এই যে নাটক উপন্যাস সিরাজ এবং লাল সালু, এই দুটা এখন থেকে আমার পেইড ব্যাচের তো অলরেডি পরীক্ষা নেওয়া হয়ে গেছে, তোমরা জানো অনেকেই যারা পেইড ব্যাচের আছো, এখানে অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে প্রতিনিয়ত। সো পেইড ব্যাচের কিন্তু এখন থেকে ওরা হচ্ছে লাল সালু এবং সিরাজ এমন করে পড়ছো যেন ওই পরীক্ষার আগে কি যেন আর পড়তে না হয়। কেন? দেখো তোমাদের বাংলা এমসিকিউ আসবে মাত্র 10 মার্ক, একটু বুঝবা, ঠিক আছে, এই সমীকরণ একটু বুঝবা। মাত্র 10 মার্ক এমসিকিউ, আর লিখিত অংশ আসবে 10 মার্ক। তাহলে হচ্ছে এই টোটাল হচ্ছে বাংলা থেকে 20 মার্ক। খুব বেশি কিন্তু নাই, খুব কিন্তু বেশি নাই, মাত্র 20 মার্ক। এই 20 মার্ক দেখবা একটু ভালো করে আমার যে লেকচার শিট আমার প্ল্যাটফর্মে দেখবা, ওইগুলো পড়লেই তোমাদের যে সকল লেকচার শিট দেওয়া হয়েছে বাংলায় পেইড ব্যাচে প্রায় 20টা, ঠিক আছে, শুধুমাত্র বাংলা এবং লিখিত যে বই দেওয়া হয়েছে ওই 20টা লেকচার শিট, যেমন এই যে তোমার প্রত্যেকটা গদ্য পদ্য যে লেকচার শিট বা যেভাবে বলা হয়েছে সাজেশন দিয়ে ওইভাবে পড়ো, ইনশাল্লাহ এর আগেও অনেক স্টুডেন্ট টপ পজিশন করছে, তুমিও করবা। তো এইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে তোমার কি করবা, বাংলা তো গেল, বাংলা ফার্স্ট পেপার। এইবার হচ্ছে 2 নম্বর হচ্ছে গ্রামার, ঠিক আছে। গ্রামার আমি সংক্ষিপ্ত করে লিখবো, তোমরা বুঝে নিতে হবে। দেখো গ্রামার মধ্যে ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। কি ভাইয়া? বাক্য শুদ্ধিকরণ। যেগুলো উপরে থাকবে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর যেগুলো নিচে আসবে আস্তে আস্তে সেগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। মানে কি উপরে গুলো বেশি ভালো করে পড়বা। আচ্ছা, বাক্য শুদ্ধিকরণ এটা হচ্ছে এমসিকিউ এবং লিখিত অংশের জন্য দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আমি প্রথমে এমসিকিউ বলছি তো বলছি যে বাক্য শুদ্ধিকরণ এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর কি বাক্য শুদ্ধিকরণ গেল, তারপর হচ্ছে সমাস। সমাস কারক, সমাস কারক তো এটা হচ্ছে যমজ ভাই, ঠিক আছে, যদিও কোনো মিল নাই। আচ্ছা, সমাস কারক গেল, তারপর হচ্ছে কি ধ্বনি পরিবর্তন। কি ভাইয়া? ধ্বনি পরিবর্তন, পেইড ব্যাচে কিন্তু সব হয়ে গেছে, ধ্বনি পরিবর্তন। আচ্ছা, তারপর হচ্ছে বানান উচ্চারণ, এইগুলো এক লাইনে যাবে, বানান উচ্চারণ। এইচএসসি 25 ব্যাচের যে টপিক গুলো রয়েছে ওইগুলো পড়লে এনাফ। আচ্ছা, তারপরও আমি কিছু কিছু টপিকের নাম বলছি, সমস্যা নেই। তাহলে কি সমাস কারক, ধ্বনি পরিবর্তন, বানান উচ্চারণ। আচ্ছা, তারপর হচ্ছে লেখো সন্ধি। সন্ধি, তারপর হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ এর আগের বার আসছে, যুক্ত বর্ণ। আচ্ছা, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট উপরে লিখছি, যেগুলো উপরে লিখছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পদ পরিবর্তন। পদ পরিবর্তন, ঠিক আছে, পদ পরিবর্তন আমি সংক্ষিপ্ত করে লিখলাম, পদ পরিবর্তন। আচ্ছা, তারপরে পড়বা পদ পরিবর্তনের সাথে হচ্ছে বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন বলতে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, হ্যাঁ, যদি যৌগিক থেকে জটিল। আচ্ছা, বাক্য শুদ্ধিকরণ তো বললাম। এই যে টপিকগুলো দেখো হাতে গোনা কয়েকটা, আর যে মুখস্থ বিদ্যাগুলো রয়েছে, মুখস্থ বিদ্যার মধ্যে কোনগুলো, যেমন হচ্ছে এক কথায় প্রকাশ, ঠিক আছে, বাগধারা, তারপর কি সমার্থক শব্দ তো মোস্ট ইম্পর্টেন্ট। সমার্থক শব্দ মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক, বিপরীত, এই যে বিষয়গুলো এইগুলো পড়লে এনাফ। আরেকটা সেটা হচ্ছে ওই যে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, আর হচ্ছে শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তি বলতে যেমন বললো বাবা, এটা খুব ঢাকা ইউনিভার্সিটি আসে, যেমন বাবা, হ্যাঁ, বাবা হচ্ছে কোন ভাষা থেকে আগত, এটা তুর্কি, ফরাসি না ফার্সি, এটা কিন্তু তুর্কি। হ্যাঁ, বাবা হচ্ছে কি তুর্কি। যেমন বললো যে ফার্নিচার,
হ্যাঁ, এটা কোন ধরনের শব্দ, বিদেশি, সংস্কৃত, তৎপুরুষ না কি? সো মাত্র 10টা এমসিকিউ আসবে। এই 10টা এমসিকিউর মধ্যে 5টা কিন্তু হচ্ছে ইংলিশ, ইংলিশ বলছি, বাংলা ফার্স্ট পেপার থেকে আসবে এবং সহপাঠ থেকে আসবে। সহপাঠ থেকে খুব সম্ভবত একটা দুইটা থাকবে। আর গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে, গদ্য পদ্য থেকে তোমার হচ্ছে কি বাদ বাকি 5 থেকে 6টা। আর বাদ বাকি যে 4টা বা খুব সম্ভবত 5টা, ঠিক আছে, মানে কি অর্ধেক, সেটা আসবে হচ্ছে গ্রামার টপিক থেকে। আর গ্রামার কোনগুলো আমি তো বললামই, এই যে আরেকটু আমি একটু বলি, সেটা হচ্ছে গ্রামার বললাম যে প্রথমে বাক্য শুদ্ধিকরণ, এই যে, ঠিক আছে, আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিই। আচ্ছা, দেখো, বাক্য শুদ্ধিকরণ, তারপর হচ্ছে সমাস, কারক, ধ্বনি পরিবর্তন, বানান, উচ্চারণ, যুক্তবর্ণ, আর এগুলো কিন্তু একদম সহজ সহজ টপিক। আচ্ছা, সন্ধি, তারপর হচ্ছে বাক্য বললাম, তারপর হচ্ছে বললাম যে এই যে বাক্য পরিবর্তন, পদ পরিবর্তন, আরেকটা লেখো, সেটা হচ্ছে নত্ব সত্য বিধান। ঠিক আছে, কয়েকটা রুলস পড়লে হয়ে যাবে। যেমন নত্ব সত্য বিধানে বিদেশি শব্দের কখনো কি তোমার হচ্ছে মূর্ধন্য হয় না। যেমন অনেক, আমি তোমার পেইড বেসে কিন্তু ক্লাস নিয়েছি, যেমন তোমার দেখবা ফার্নিচার, তোমার যখন কোনো একটা ফার্নিচার কিনতে যাও, দেখবা এইরকম লেখা, দেখবা মডার্ন ফার্নিচার লেখা, মডার্ন, ঠিক আছে, এইরকম লেখা মডার্ন ফার্নিচার। তো এটা কিন্তু ভুল। কেন? কারণ বিদেশি শব্দে কখনো কি হয় না, মূর্ধন্য হয় না, কি হয়, দন্তন্য হয়। হ্যাঁ, তাহলে কি হবে, এটা দন্তন্য হবে, এটা হবে দন্তন্য। তাহলে কি, এগুলো কিন্তু ভুল। আমি একবার এক স্টুডেন্টকে শিখাইছি পেইড বেসে, এবার ও কি করছে, ওর আম্মুর সাথে ফার্নিচার কিনতে গেছে, এইবার দেখছে বানান ভুল। এইবার ওই মেয়ে দোকানদারকে বলছে, এই মিয়া জাস্ট এমনি আমি বলছি তর্কের খাতিরে, বলছে আপনাদের তো দোকানের নামই ভুল করছেন, ফার্নিচার বানান তো এইরকম হবে, মানে কি দন্তন্য হবে। ঠিক আছে, তো এইরকম কিন্তু তোমরা বলবো না কখনো। হুম, আচ্ছা, তো যাই হোক, তো নব্য শতবিধান একটু দেখবা। আর আরেকটা কথা বলবি, সেটা হচ্ছে বাংলা সাহিত্য। আচ্ছা, বাংলা সাহিত্য, এটা হচ্ছে বাংলা সাহিত্য এমসিকিউ একটা আসতে পারে। আচ্ছা, বাংলা সাহিত্য বিষয়টা কি, তোমাদের যারা পেইড ব্যাচের, বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য বলতে যেমন দিল শেষের কবিতা, শেষের কবিতা কাল লেখা। তো শেষের কবিতা কাল লেখা, এটা হচ্ছে রবি ঠাকুরের, এবং এটা কিন্তু একটা উপন্যাস। হুম, এবং বললো যে শেষের লেখা, এটা কিন্তু একটা কাব্যগ্রন্থ। হুম, তো শেষের কবিতা কিন্তু হচ্ছে উপন্যাস, আর শেষের লেখা কিন্তু কাব্যগ্রন্থ। আবার বললো যে বাদাধরা, মৃত্যুক্ষুধা, কুহিলিকা, এগুলো কি? তারপরে কি বললো যে মধ্যযুগের কবি নয় কোন, মানে নিচের কোনটি মধ্যযুগের কবি নয়, বা নিচের কোনটি আধুনিক যুগের কবি বা লেখক, সাহিত্যিক। সো এইগুলো জাস্ট, আশা করি বুঝছো। সো তোমাদের পেইড ব্যাচে যে লেকচার শিটটা দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের উপর, ওইটা পড়লো এনাফ। তোমাদের হচ্ছে 20টা বাংলার উপর লেকচার শিট দেওয়া হয়েছে, ওইগুলো পড়লে বাংলা সাহিত্য মনে 1 নম্বর লেকচার শিটে দেওয়া হয়েছে, ওইটা পড়লে কি এনাফ পেইড ব্যাচে। হুম, ইংলিশের উপরে 20টা লেকচার শিট, জিকের উপরে যেভাবে বলা হয়েছে ওইগুলো পড়লে এনাফ, আর কিছু লাগবে না। তো তারপর হচ্ছে লিখিত অংশ আসি, কি আসি, বাংলা হচ্ছে এইতে গেল এমসিকিউ। এইবার দেখো লিখিত অংশ আসি আমরা একটু। লিখিত অংশ তোমরা সাজেশন লিখে নাও। আচ্ছা, রিটেন, ঠিক আছে। আচ্ছা, লিখিত অংশের মাত্র 10 মার্ক, বুঝছো, এর আগের বার ছিল হচ্ছে 15 মার্ক। আচ্ছা, লিখিত অংশের মধ্যে ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে শর্ট প্রশ্ন। এখন শর্ট প্রশ্ন ভাইয়া কি, আমি কিন্তু এর আগের বারও বলছিলাম, এইবারও বলছি যে শর্ট প্রশ্ন অবশ্যই। যেমন তোমাকে বললো এর আগের বার যেটা পড়ছে, যেটা অবিশ্রুতি কাকে বলে, মানে কি ধ্বনি পরিবর্তন থেকে পড়ছে। এইবার সাপোজ তোমাকে দিল সমাস কাকে বলে, বা কারক কাকে বলে, ঠিক আছে। তারপর কি, এই যে সমাসের মধ্যে যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো 2টা উদাহরণ সহ। তারপর কারকের মধ্যে বললো যে অপাদান কারক, কি কারক, অপাদান কারক, এবং অধিকরণ কারকের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ। আবার কি, এই যে গেল গ্রামার থেকে। আবার আসতে পারে শর্ট প্রশ্ন বাংলা ফার্স্ট পেপার থেকে, যেমন বললো যে সাপোজ শির নিহারি আমার নত শির ওই শিকড় হিমাদ্রি। এই যে এর আগেরবার প্রশ্ন পড়ছে শির নেহারি, শির নিহারি, এই নিহারি শব্দের অর্থ কি? হ্যাঁ, এটা ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, খুলনা বিশ্ববিদ্যালয় পড়ছে। সো নিহারি শব্দের অর্থ তোমরা জানো যে শব্দার্থ টিকায় কিন্তু রয়েছে দেখে বা প্রত্যক্ষ করে। কি বললাম? দেখে বা প্রত্যক্ষ করে। তাহলে প্রত্যেকটা গদ্য পদ্য, আমি কিন্তু পেইড ব্যাচে বলে দিয়েছি যে প্রত্যেকটা গদ্য পদ্যের শব্দার্থ, পাঠ পরিস্থিতি ভালো করে পড়বা। আর লেখক পরিস্থিতির মধ্যে শুধুমাত্র তার সাহিত্য কর্মগুলো পড়বা, এনাফ। মানে কি সাহিত্য কর্মগুলো পড়বা, যে নাটক, উপন্যাস, প্রবন্ধ বা হচ্ছে ছোট গল্প কি লিখছে ওইগুলো পড়লে এনাফ, আর কিছু পড়তে হবে না।
আর প্রত্যেকটা লেকচার শিট দেওয়া হয়েছে তোমাদের গদ্য পদ্যের, ওইগুলো পড়লেই হয়ে যাবে। যেগুলো দাগানো অংশ তোমাদের ইভেন বলে দেওয়া হয়েছে এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। মানে পাশে এম লেখা যে লাইনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ পেইড বেসে কিন্তু বলে দিয়েছি, এবং যে লাইনটা লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ পাশে কিন্তু বলে দিয়েছি এটা ডাব্লু। তোমরা জানো অনেকে যারা পেইড বেসের স্টুডেন্ট। সো তাহলে কি ফার্স্ট হচ্ছে শর্ট প্রশ্ন, আর এই শর্ট প্রশ্নের জন্য ভালো করার জন্য ভালো করে পড়বো হচ্ছে গ্রামার, কারণ গ্রামার থেকে এখান থেকে বেশি প্রশ্ন আসবে। যেমন একটু আগে যে গ্রামার গুলোর কথা বললাম, সমাস, কারক, নক্ত, সত্যবিধান, ধ্বনি পরিবর্তন, পদ প্রকরণ, বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে, সন্ধি, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, আশা করি বুঝছো। সো পেইড বেসে যে লেকচার শিট গুলো দেওয়া হয়েছে ওইগুলো ভালো করে পড়বা। তারপরে যে টপিকটা 2 নম্বর, সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। কি ভাইয়া? বাক্য শুদ্ধিকরণ। 5টা বাক্য দেবে অশুদ্ধ, অশুদ্ধ বাক্য দেবে, মানে ইংলিশে যেটাকে বলা হয় সেন্টেন্স কারেকশন, ইংলিশের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো বাক্য শুদ্ধিকরণ বাংলার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে সেটা বলবো হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা, এই যে একটু আগে দেখালাম আমি, ব্যাখ্যা কি? এই যে গুরুত্বপূর্ণ লাইন, যেমন ঢেউগুলো নিরুপায় ভাঙে 2 ধারে ব্যাখ্যা করো, ঠিক আছে, এটা কি তোমার সোনাত্তরী কবিতার। এরকম করে প্রত্যেকটা, এই যে বিদ্রোহী কবিতার আমি অফিয়াসের বাঁশরি কথাটি কবি কি বলেছেন, শির নিহারি আমার দোষী ও শিকড় হিমাদ্রি, সাপোজ এটা 2 মার্কের জন্য আসলো, যে এরকম করে এই লাইনটা ব্যাখ্যা করো 2 লাইন করে। আমি কিন্তু পেইড ব্যাসের এইগুলো কিভাবে লিখতে হয় আমি কিন্তু A to Z বলে দিয়েছি। কিভাবে কিভাবে লিখবা বা কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়, কিভাবে টপ পজিশন করা যায়, সব কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, তো খুব ভালো করে প্রতিনিয়ত প্র্যাকটিস করো, আর তোমরা করছো আলহামদুলিল্লাহ। যারা করছো তারা তো টপ পজিশন করবা ইনশাল্লাহ, বাট লেগে থাকতে হবে। এই যে প্রত্যেকটা গদ্য পদ্যের যেমন প্রতিদান, প্রতিদান, তারপর হচ্ছে তাহারে পরে মনে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহারে পরে মনে, তারপরে আরো রয়েছে এখানে 18 বছর বয়স, এটা তো আরো ইম্পর্টেন্ট। যেমন এই বয়স কানে আসে কত মন্ত্রণা, অনেকে বলে যন্ত্রণা। আচ্ছা, তো যাই হোক, মন্ত্রণা যন্ত্রণা যাই হোক, 18 বছর বয়সে মন্ত্রণাও আছে যন্ত্রণাও আছে, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, ঠিক আছে। আচ্ছা, পথ চলতে এই বয়স যায় না থেমে, কথাটি ব্যাখ্যা করো। স্পর্ধায় নাই মাহাতুল বা ঝুঁকি। আমি কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু পেইড বেসে আমি এক্সপ্লানেশন করে দিয়েছি লাইন বাই লাইন, ইভেন কোন লাইনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং কোন লাইনটা লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ আমি কিন্তু বলে দিয়েছি। ওইগুলো ভালো করে পড়বা পেইড বেসের। এই যে 18 বয়স যায় না কাদা, এই দেশের বুকে 18 আসুক নেবে, সো এইগুলো কি এক্সপ্লানেশন। তাহলে কি লিখিত অংশের জন্য বাংলায় মাত্র 10 মার্ক। কত মার্ক? মাত্র 10 মার্ক। এই 10 মার্কের জন্য আহামরি এত টেনশন করতে হবে না। ইভেন লিখিত বাংলার জন্য আমাদের পেইড বেসের স্টুডেন্ট অত বেশি টেনশন করতে হবে না, তোমাদের যেভাবে বলা হয়েছে এবং এখন যেগুলো বললাম ইনশাল্লাহ সেভাবে করো, ইনশাল্লাহ টপ পজিশন করবা, ঠিক আছে। আর লিখিত অংশ মাত্র 10 মার্ক। এখানে এই যে শর্ট প্রশ্ন থেকে আসবে, গ্রামার থেকে, আর ব্যাখ্যা থেকে আসবে, বাক্য শুদ্ধিকরণ, এই 3-4টা টপিক থেকে আসবে। তারপর যদি কিছু অ্যাড করার লাগে, ঠিক আছে, কিছু অ্যাড করার লাগে আমি পরবর্তী বলে দিব। যুক্ত থাকো আমাদের 2টা প্ল্যাটফর্মের সাথে, যুক্ত থাকো, যারা নন পেইড বেসে সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ইংলিশে আমরা চলে যাই। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে কি করবা? ইংলিশে কিন্তু একটা হিউজ মার্ক। কি মার্ক? হিউজ, অনেক। আচ্ছা, ইংলিশ সেকশনে যাই আমরা। এই যে ইংলিশ সেকশনে চলে যাই আমরা। এই যে এক্সপ্লানেশন, এই টপিক মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ইংলিশে লিখিত অংশই রয়েছে 30 মার্ক এবং এমসিকিউ রয়েছে 25 মার্ক, টোটাল হচ্ছে 55 মার্ক। মানে কি অনেক। শুধুমাত্র ইংলিশে ভালো করেও কিন্তু অনেক তোমার টপ পজিশন করবে। হ্যাঁ, বাংলা দেখবা এমনি পেরে যাবা, যেভাবে পেইড ব্যাচে করানো হয়েছে বা করানো হচ্ছে, লাস্ট ব্যাচ গুলোর অনেক ব্যাচ তো শেষ হয়ে গেছে অফলাইনে অনলাইনে। আচ্ছা, তো এমনি পেয়ে যাবা ইনশাল্লাহ। তো দেখো, তারপর আমি কিছু এমসিকিউর জন্য ফার্স্ট অফ অল কিছু টপিক সাজেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিছু টপিক সাজেশন দিয়ে দিচ্ছি, লিখে রাখো। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে এমসিকিউ মার্ক কত? 15, এই 25, এটা হচ্ছে ইংলিশের। সো এই 25 মার্ক, দেখো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু ইংলিশে প্রশ্ন আসে হচ্ছে 28টা। হ্যাঁ, 28টা। এর আগের বছরের কথা বলছি। এই বছর তো রাজশাহী ইউনিভার্সিটি যারা আইন বিভাগে পরীক্ষা দেবে তাদের তো লিখিত অংশ পরীক্ষা হবে, বাট রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু 28টা প্রশ্ন আসে ইংলিশে। আর খুলনা ইউনিভার্সিটি এই বছর আসবে 25টা এমসিকিউ। তার মানে কি দেখো, অনেক। কিন্তু কেন বললাম এটা একটু বোঝার ট্রাই করবা। দেখো, যদিও রাজশাহী ইউনিভার্সিটি প্যাটার্নে হবে না,
বাট কেন বললাম এই কথাটা, কেন রাজশাহী ইউনিভার্সিটি কথা আনলাম এখানে? দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 28টা এমসিকিউ, বাট এখানে রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা টপিক প্রায় টাচ করে। যেমন আমি যখন আমার পেইড ব্যাচে পড়ানো শুরু করি 3 মাস আগে, তিনটা পেইড ব্যাচ নিয়ে, তিনটা ব্যাচ নিয়ে, এসপিবি, এসবিবি আর এসজিবি, অর্থাৎ স্পেশাল গোল্ডেন ব্যাচ, স্পেশাল ব্ল্যান্ড ব্যাচ, স্পেশাল প্লাটিনাম ব্যাচ। তখন আমি বলছিলাম যে জেন্ডার নাম্বার আসবে না, বা জেন্ডার নাম্বার, তারপর হচ্ছে কিছু কিছু যেমন আর্টিকেল, ঠিক আছে, এইসব টপিকগুলো একটু লেস ইম্পর্টেন্ট। আমি কিন্তু পেইড ব্যাচে বলছিলাম, তোমরা অনেকে জানো। বাট এখন আমি বলবো যে এইগুলো একটু দেখে যেতে হবে। কারণ কি, দেখো, আগের বার খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন পড়ছে এমসিকিউ মাত্র 20টা, এইবার কিন্তু 5টা এমসিকিউ কিন্তু ইনক্রিজ করেছে, মানে কি বৃদ্ধি করেছে। সো এইবার কিন্তু এই যে 5টা এমসিকিউ অন্য কোনো একটা টপিক থেকে দিবে। যেমন এই যে তোমরা অনেকে পেইড ব্যাচ থেকে বলছিলা যে স্যার রিডিং কম্প্রিহেনশন এটা কিভাবে কি করতে হয়, মানে কি একটা প্যাসেজ দেবে, সেই প্যাসেজ থেকে কিন্তু হচ্ছে 4 থেকে 5টা প্রশ্নর আনসার দিতে হবে, বা 3 থেকে 4টা। সো আমি পেইড ব্যাচে কিন্তু করাইছি যে কিভাবে কি করতে হবে, আমি কিন্তু করানো হয়ে গেছে পেইড ব্যাচে, ঠিক আছে। তোমরা কিন্তু প্রত্যেকজনা বুঝতে পারছো এবং জানো যে রিডিং কম্প্রিহেনশন কিভাবে কি করতে হয়। আচ্ছা, এইবার এই রিডিং কম্প্রিহেনশন কিন্তু এমসিকিউ আসবে। সেটা কেমন? একটা প্যাসেজ দিবে, সেটা হতে পারে টেক্সচুয়াল, মানে কি বোর্ড বই থেকে, হতে পারে নন টেক্সচুয়াল। স্পেশালি নন টেক্সচুয়াল বই থেকে আসে, মানে কি বোর্ড বইয়ের বাইরে থেকে আসে। যেমন কোন একটা কারেন্ট, মানে কোন একটা কারেন্ট ইস্যু নিয়ে দিল, যেমন জুলাই অভ্যুত্থান সাপোজ, বা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, বা কোন একটা কারেন্ট ইস্যু, মানে কি সাম্প্রতিক কোন একটা বিষয়, সেখান থেকে 10টা লাইন আসলো। এবার এখান থেকে তোমার হচ্ছে দিল এ নম্বর, বি নম্বর, মানে কি এরকম করে 4টা থেকে 5টা প্রশ্ন দিল। তাহলে কি এই প্যাসেজ থেকে কিন্তু তোমার আনসার লিখতে হবে। আমি কিন্তু এই পেইড ব্যাচে কিন্তু এই 3টা ব্যাচের প্রথমে কিন্তু বলি নাই। এইবার কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ কি এই যে রাজশাহী ইউনিভার্সিটি যেমন রিডিং কম্প্রিহেনশন কিন্তু দেয়, কারণ কি 28 মার্ক, মানে 28টা এমসিকিউ আসে, প্রত্যেকটা টপিক কিন্তু টাচ করে না। আর্টিকেল দেয়, জেন্ডার দেয়, নাম্বার দেয়, ঠিক আছে, আরো অনেক টপিক থেকে দেয়, যেমন এগ্রিমেন্ট দেয়, প্যারালিজম দেয়, সাবজেক্টিভ দেয়। হ্যাঁ, বাট খুলনা ইউনিভার্সিটি কিন্তু এর আগের বছর মাত্র কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসছে। সেটা যদি আমি বলি একটু, দেখো লিখে নাও। ফার্স্টে যে টপিক সেটা হচ্ছে, ফার্স্টে যে টপিক আমি লিখে দিচ্ছি একটু, আচ্ছা এখানে লিখে দিই। দেখো, ফার্স্টে যেটা পড়বে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? সেন্টেন্স কারেকশন, এটা মাস্ট। হ্যাঁ, ফের আসবে, এর আগের বারও আসছে। ইভেন এই সেন্টেন্স কারেকশন এটা কিন্তু তোমার লিখিত এবং এমসিকিউ দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদি আমি এমসিকিউর কথা আগে বলছি, একটু পরে লিখিত সলিউশন দিয়ে দেবো। আচ্ছা, তো সেন্টেন্স কারেকশন দেখো, এই সেন্টেন্স কারেকশন এটা কি কোন জায়গা থেকে পড়বা? তোমাদের পেইড ব্যাচে ইংলিশের যে লেকচার শিট গুলো দেওয়া হয়েছে, ইংলিশের অনেক লেকচার শিট দেওয়া হয়েছে, প্রায় 25+। ইভেন ইংলিশের উপর হচ্ছে তোমার হচ্ছে একটা ইংলিশ ফার্স্ট পেপারের এক্সপ্লানেশন বই দেওয়া হয়েছে পেইড ব্যাচের, ওইটা ভালো করে পড়বা যেভাবে বলা হয়েছে। আচ্ছা, সেন্টেন্স কারেকশন এটা গেল। 2 নম্বর পড়বা হচ্ছে ইংলিশ লিটারেচার, আমি সংক্ষিপ্ত করে লিখছি সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, আমি সংক্ষিপ্ত করে লিখছি, জায়গা নাই। দেখো, তারপর হচ্ছে ইংলিশ লিটারেচার, আচ্ছা এটা সংক্ষিপ্ত করে লিখছি লিটারেচার। তোমাদের পেইড ব্যাচে 2টা লেকচার শিট দেওয়া হয়েছে। অনেকের কাছে এই ইংলিশ সাহিত্য অনেক কঠিন মনে হয়, যে কোন জায়গা থেকে পড়বো, কোন টপিক গুলো পড়বো। তোমরা জেনে খুশি হবে, তোমরা যারা পেইড ব্যাচে আসো, তোমরা তো জানোই এর আগের বছর যে প্রশ্নটা পড়ছে সেটা হচ্ছে আমাদের হুবহু, একদম হুবহু কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে কি দা উইন্ড, মানে কি বাতাস। তো বাতাস তো কানে কানে বলতে পারে না, মানে কি কোন একটা ব্যক্তির বৈশিষ্ট্য যখন কোনো একটা জড়বস্তুর উপর দান করা হয় তখন তাকে বলে পার্সোনিফিকেশন। যেমন আমি বললাম যে আকাশ কাঁদে, বাতাস কাঁদে। আর আমাদের যে লেকচার শিট, মানে আমার যে লেকচার শিট গুলো তোমরা জানো যে পিকচার দিয়ে তৈরি করা, যেন স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারে। অনেকে বলে ভাইয়া ইংলিশ লিটারেচার অনেক ক্লাস করছে, বুঝতে পারি না, অনেক বোরিং ফিল হয়। বাট তোমরা মাত্র 2টা লেকচার শিট দিয়েছি, ওইগুলো বাইরে আসবে না ইনশাল্লাহ। তারপর যদি আসে আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সমস্যা নাই। সো এই যে আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে আমার মন, তোমায় ভালোবেসে কাঁদে আমার 2 নয়ন, ঠিক আছে। তো এখন এই যে আকাশ তো কাঁদতে পারে না, কাঁদতে পারে মানুষ, সকিনা বল্টু প্রেমের ছায়া খাইয়ে, ঠিক আছে, প্রেমের ছায়া খাইছে, এখন কি কাঁদছে, ঠিক আছে। আচ্ছা, সো কোন একটা ব্যক্তির বৈশিষ্ট্য যখন কোন একটা জড়বস্তুর উপর দান করছে তখন কিন্তু সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। এই পার্সোনিফিকেশন থেকে কিন্তু কোন প্রশ্ন আসছে। হ্যাঁ,
সো এই যে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, আইরনি, ইউফেমিজম, এইগুলো লেকচার শিটে ভালো করে দেওয়া রয়েছে। আচ্ছা, 3 নম্বর সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা কিন্তু এমসিকিউ এবং লিখিত অংশ দুইটার জন্য গুরুত্বপূর্ণ। কি বললাম? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেটা কেমন? সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, যেমন হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, তারপর হচ্ছে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ। আর ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে কিন্তু ডিগ্রি রয়েছে। ডিগ্রিটা ভালো করে পড়ে যাবা, পেইড বেসে তো সব করানো হয়েছে। ডিগ্রি, ভয়েস, ভয়েস ন্যারেশন তো আসবেই। আচ্ছা, তারপরে আমি লিখতাম সেটা হচ্ছে ভয়েস অ্যান্ড ন্যারেশন। 5 নম্বর হচ্ছে ন্যারেশন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই। এটা মানে এই টপিকগুলো আসবেই। সেন্টেন্স কারেকশন, ইংলিশ লিটারেচার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস ন্যারেশন, এগুলো আসবেই। এর কোনো কি বলবো। আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এইটাও আসবে। ইংলিশ টু বাংলা আমি সংক্ষিপ্ত করে লিখছি, জায়গা নেই। আচ্ছা, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব আমি সংক্ষিপ্ত করে লিখছি রাইট, এতে ফর্ম, ভিতে ভার্ব। আর এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বললাম? এই দুইটা কিন্তু একই, বাট তোমাদের লেকচার শিট যেটা দেওয়া হয়েছে এগুলো পড়লে হবে, যে রুলস গুলো, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম ভার্ব। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স মাত্র 3টা কন্ডিশন চাললে হবে, স্পেশালি সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয়। আচ্ছা, অনেকে স্টুডেন্ট এই সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন একটু ভুল করে, আমি একটু বলে দিই। যেমন আই হ্যাড, আই হ্যাড আ পেন। অনেকে মনে করে এই যে থার্ড কন্ডিশনে হ্যাড রয়েছে, হ্যাড দেখেই, বা হ্যাড কিন্তু সামনে থাকতে পারে, হ্যাড দেখেই মেরে দেয় এটা থার্ড কন্ডিশন। হ্যাড আই মানে কি, হ্যাড সামনে থাকতে পারে, আবার এখানে থাকতে পারে, যে ইফ আই হ্যাড আ পেন। সো অনেকে মনে করে, বা অনেক কোচিং সেন্টারে শিখাই বা অনেকে পড়ায় আমি দেখেছি, যে হ্যাড থাকলে মেরে দিবা চোখ কান বুঝে, এটা থার্ড কন্ডিশন। নো, নেভার, এইভাবে শেখা যাবে না। দেখো, এই সেন্টেন্সে শুধুমাত্র কি আমি বলছিলাম, পেইড বেসে যদি একটাই হ্যাড থাকে, কি একটাই ভার্ব রয়েছে, তাহলে কি এটা কিন্তু হ্যাবের কিন্তু পাস্ট ফর্ম, অর্থাৎ হ্যাবের ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ঠিক আছে, তাহলে কি এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন। কারণ কি সেকেন্ড কন্ডিশন আমরা জানি যে ই প্লাস কি পাস্ট, ঠিক আছে, পাস্ট ফর্ম। আর থার্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে কি ই প্লাস ওই যে হ্যাড, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এইগুলো প্লাস ভি3। অর্থাৎ এই যে ই প্লাস সাবজেক্ট প্লাস কি এই যে হ্যাড প্লাস কি ভি3। সেই ক্ষেত্রে যেমন আমি বললাম যে ইফ আই হ্যাড বিন, এই যে বিন রয়েছে মানে কি এটা কিন্তু ভি3, তখন কিন্তু এটা থার্ড কন্ডিশন। আর যদি শুধু হ্যাড থাকে সেটা কিন্তু হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলে পরবর্তী ক্লজে কি হবে? উড, কুড প্লাস বেস ফর্ম মূল ভার্বের। আর থার্ড কন্ডিশন হলে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3। আচ্ছা, তো এটা কিন্তু অনেকে ভুল করে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে চলে গিয়েছিলাম সাজেশন থেকে। আচ্ছা, তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন তো বললাম। আচ্ছা, অ্যানালজি এক টপিক হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে অ্যানালজি। আচ্ছা, এই টপিকটা অনেকের কাছে নতুন লাগতে পারে, যে অ্যানালজি, এই টপিকটা আবার কি? দেখো, এই টপিক থেকে একবার এর আগের বছর প্রশ্ন আসছে। যেমন আমি বললাম ল। আচ্ছা, লর সাথে কার সম্পর্ক? অবশ্যই জাজ, যারা বিচারক, জে ইউ ডি জি ই, বা কোর্ট, আদালত, মানে কি আইন, আদালত, এইগুলোর সাথে কি ল সম্পর্ক। এখন তুমি বুঝলা যে লর সাথে জাজ এবং কোর্ট এইরকম করে দিয়েছে, তার মানে কি এই সম্পর্কটা হচ্ছে সিমিলার। মানে কি এই সম্পর্কটা কি সিমিলার। তাহলে অপশন যেগুলো থাকবে, এই যে এ, বি, সি, ডি, এখানে 3টা অপশন একবার ডিসিমিলার থাকবে, আর বাকি একটা অপশন সেটা হচ্ছে সিমিলার থাকবে, তাহলে কি সেটা কিন্তু আনসার হবে। যেমন আমি বললাম ল, এখানে দিলাম ল, এখানে দিলাম মার্কেট, এখানে দিলাম কি মার্কেট। তাহলে লর সাথে তো মার্কেটের কোনো সম্পর্ক নাই, তার মানে কি ডিসিমিলার। সম্পর্ক কি ডিসিমিলার। কারণ কি মার্কেটের সাথে সম্পর্ক কি, যে ক্রেতা বিক্রেতা, সবজি, ঝাল, মুড়ি, এইসব সম্পর্ক, তাই না? লর সাথে তো মার্কেটের কোনো সম্পর্ক নাই। লর সাথে হচ্ছে কোর্ট, আইন, আদালত, জাজ, বিচারক, অ্যাডভোকেট, এদের সম্পর্ক। অর্থাৎ তোমার প্রশ্ন যদি থাকে সিমিলার, তাহলে আনসার হবে সিমিলার। প্রশ্ন যদি থাকে হচ্ছে ডিসিমিলার, আনসার হবে ডিসিমিলার। বা প্রশ্ন যদি সাথে কোনো একটা রিলেশন, আনসার হবে রিলেশন। আচ্ছা, তারপর কি এইবার মুখস্থ বিদ্যা যে টপিকগুলো বলবো, মুখস্থ বিদ্যা বলতে
ভোকাবুলারি যে পার্টগুলো, যেমন আমি সংক্ষিপ্ত করে লিখছি, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো আসবেই। তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, জিভি, জিতে হচ্ছে গ্রুপ, ভিতে ভার্ব। তারপর হচ্ছে এপি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে আইপি, ইডিয়ম, আইকিউ, এটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, আইপি, আইতে হচ্ছে ইডিয়ম আর পিতে হচ্ছে ফ্রেজ। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড এটা মানে হচ্ছে এক কথায় প্রকাশ, বাংলায় যে পড়ছো না এক কথায় প্রকাশ, এটা দেখবা এক কথায় প্রকাশ তোমাদের বইতে আছে, ঠিক আছে। আরেকটা পড়বা সেটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ঠিক আছে, ফ্রেজ অ্যান্ড ক্লজেস। তোমাদের সমস্ত কিছুর কিন্তু ক্লাস নেওয়া হয়ে গেছে। তাহলে আমি যেটা একটু বলে দিই যে এমসিকিউর জন্য কোন কোন টপিকগুলো পড়বা। ফার্স্টে বললাম কি পার্ট অফ স্পিচ। আচ্ছা, আরেকটা বলা হয়নি, সেটা হচ্ছে কি পার্ট অফ স্পিচ। যদি মুখ দিয়ে বার হয়ে গেছে তোমাদের ভাগ্য ভালো, হ্যাঁ। আচ্ছা, যদি এটা পেইড ব্যাচ আমি দিয়ে দিয়েছি, এটা পার্ট অফ স্পিচ, বাট পার্ট অফ স্পিচের মধ্যে কিন্তু সব পড়তে হবে না, ঠিক আছে। সেটা কি পড়বা, নাউন পড়বা, ভার্ব পড়বা, অ্যাডভার্ব পড়বা, ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ পড়বা। এই চারটা পড়লেই শেষ, হ্যাঁ, এই চারটা পড়লেই শেষ। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা তো আসেই। তাহলে আমি একটু ইন শর্ট করি, এটা হচ্ছে পার্ট অফ স্পিচ, তারপর কি সেন্টেন্স কানেকশন, ইংলিশ লিটারেচার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যার মধ্যে ভয়েস ন্যারেশন রয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে, ফ্রেজ ক্লজ, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অ্যানালজি এবং মুখস্থবিদ্যা যে টপিকগুলো বললাম, এই যে এর বাইরে থেকে আসবে না। বাট এখন কিছু টপিক বলবো, ওই যে বললাম রাজশাহী ইউনিভার্সিটির মতন প্রত্যেকটা টপিক টাচ করবে। যেমন এই যে ইংলিশ, এই যে এখানে এই যে কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন থেকে আসতে পারে। এবার একটা প্যাসেজ দিবে, সেখান থেকে হচ্ছে 3 থেকে 4টা প্রশ্ন আনসার দিতে হবে, ঠিক আছে। তাহলে কি এইটা একটু অ্যাড হলো, মানে কি ইংলিশ কম্প্রিহেনশন। আচ্ছা, আর ইংলিশ কম্প্রিহেনশন তোমাদের যারা পেইড বেসে রয়েছে, এই যে লিখিত অংশের যে বই দেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে এই বইটা দেখবা, এই বইয়ের নিচে অনেক ইংলিশ কম্প্রিহেনশন কিন্তু দেওয়া রয়েছে। ইংলিশ কম্প্রিহেনশন অনেক কিছু দেওয়া রয়েছে, এটা হচ্ছে এক্সপ্লানেশন। সো এগুলো প্র্যাকটিস করবা, একটু জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয়, বাট কমন পাবা না কখনো, কারণ ইংলিশ কম্প্রিহেনশন কমন পাওয়া যায় না। এগুলো জাস্ট কি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে যেতে হয়, কেমন কি পড়ছে ওইগুলো জানলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, এখন যে টপিকগুলো বলবো এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, বাট পড়তে হবে। কারণ ওই যে বললাম ইংলিশে 25টা এমসিকিউ, একটা হিউজ মার্ক। এখান থেকে কিছু কিছু টপিক কিন্তু বাড়বে এবার। তার মধ্যে থাকবে 1 নম্বর হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, কি ভাইয়া, আর্টিকেল। আচ্ছা, মানে কি এগুলো লেস ইম্পর্টেন্ট, মানে এইগুলো আসতে পারে না আসতে পারে, বাট এইগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, আর্টিকেলের পরে থাকবে হচ্ছে জেন্ডার, জেন্ডার, ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার, হ্যাঁ নাম্বার, তারপর হচ্ছে প্যারালিজম, আমি তোমাদের পেইড ব্যাচে কিন্তু পড়াইছি প্যারালিজম। আচ্ছা, তারপর হচ্ছে ইনভার্সন অফ ভার্ব, ইনভার্সন অফ কি ভার্ব, সব কিন্তু করানো হয়েছে। তারপর কি এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। তারপর কি প্রেজেন্ট সাবজেন্টিভ, হ্যাঁ প্রেজেন্ট সাবজেন্টিভ। আচ্ছা, সো এই যে টপিকগুলো, যে আর্টিকেল, আর্টিকেলের সাথে আরেকটা বলবো, যদি আর্টিকেল হচ্ছে তার একটা পার্ট, সেটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার। এই ডিটারমিনার কিন্তু তোমার আর্টিকেল হতে পারে, পজিটিভ হতে পারে। ডিটারমিনার মানে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করা, কোনো একটা নাউনের পূর্বে বসে, যেমন পেন বললাম, আ পেন, তো আ হচ্ছে কি, মানে এ হচ্ছে কি, তোমরা জানো এ, দা, এটা কি আর্টিকেল। তো আ পেন মানে কি আমি নির্দিষ্ট করে দিচ্ছি, মানে কি একটি পেন না টু পেন, ঠিক আছে। তো একটি পেন এটা কিন্তু এক ধরনের কি ডিটারমিনার। তো এই ডিটারমিনার গুলো পড়বা। এর মধ্যে পজিটিভ আছে, পজিটিভ বলতে ওই যে হিজ, হিম, তো এই যে হিজ, হ্যাঁ হিজ পেন, তার মানে কি এই যে পেন একটা নাউন, এই নাউনের আগে এই যে ডিটারমিনার বসছে। তারপর হচ্ছে দিজ আছে, হ্যাঁ দিজ আছে, দোজ আছে, হ্যাঁ তারপর হচ্ছে দ্যাট আছে। তোমাদের পেইড ব্যাচে তো পড়ানো হয়েছে, আশা করি বুঝতে পারছো যে ডিটারমিনার কি, হ্যাঁ। আচ্ছা, সো এই যে টপিকগুলো বললাম লাস্টে, আর্টিকেল, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, কম্প্রিহেনশন, প্যারালিজম, ইনভার্সন, এগ্রিমেন্ট, প্রেজেন্ট সাবজেন্টিভ, এইগুলো একটু দেখবা। এইগুলো তোমাদের লেকচার শিট দেওয়া হয়েছে, এগুলো একটু দেখবা। আচ্ছা, এইবার আসি লিখিত অংশের। এইবার আসি কিসের, লিখিত অংশের সাজেশন নিয়ে, লিখিত অংশের সাজেশন নিয়ে। আচ্ছা, জায়গা পাচ্ছি না লেখার জন্য। আচ্ছা যাই হোক, দেখো লিখিত অংশের জন্য ফার্স্ট একটু কষ্ট করে লিখে নাও, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে প্যারাগ্রাফ।
এইবার আসবে, এবং কোন কোন প্যারাগ্রাফ গুলো এইবারের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি যারা পেইড ব্যাচে রয়েছে আমি পরীক্ষার আগে তোমাদের ডিসেম্বর মাসের 3 তারিখে আমি দিয়ে দেবো। 3 বা 4 তারিখে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, সকল পেইড ব্যাচে, অফলাইন অনলাইন। আচ্ছা, প্যারাগ্রাফ গেল। তারপর হচ্ছে মানে প্যারাগ্রাফ আসবেই। 2 নম্বর সেটা হচ্ছে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। ঠিক আছে, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। আর এটার জন্য পড়বা হচ্ছে এই যে তোমাদের লিখিত অংশের পেইড বেসিসে বইটা দেওয়া হয়েছে, এই যে ট্রান্সলেশন, এইগুলো স্ট্রাকচার গুলো একটু ভালো করে পড়বা, এখানে অনেক স্ট্রাকচার দেওয়া রয়েছে, এগুলো একটু ভালো করে পড়বা। আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, এই যে ট্রান্সলেশন গেল। তারপর কি? সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং। আর প্যারাগ্রাফ গুলো তোমরা তো অলরেডি পড়ছো, তোমাদের এই যে বইগুলো দেওয়া হয়েছে পেইড ব্যাচের, এখান থেকে যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলো তো ওইগুলো দেখো কেমন করে আছে, টেক্সচুয়াল নন টেক্সচুয়াল। ঠিক আছে, আর প্যারাগ্রাফ নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে কখনো তোমার কমন প্যারাগ্রাফ দেবে না। কমন বলতে যেমন দিল ট্রাফিক জ্যাম, কখনো দিবে না। লোডশেডিং, জার্নি বাই বোট, মানে যেগুলো তোমরা এইচএসসি লেভেলে ওই যে পড়ে আসছো, একটা দিয়ে 10টা লেখা যায়। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ দিয়ে কি 50টা প্যারাগ্রাফ লেখা যায়। ওইটা কখনো করলে, ওইটা ফলো করলে 0 পাবা। কারণ যে স্যাররা দেখবে না, তারা কিন্তু আমাদের থেকেও 100 গুণে এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স। তারা জানে তুমি কোথা থেকে লিখছো, কোন বই থেকে লিখছো, বা তোমার এক্সপিরিয়েন্স থেকে লিখছো, তুমি কি তোমার ক্রিয়েটিভিটি, তোমার যে সৃজনশীলতা সেটা থেকে লিখছো, নাকি তুমি কোন বই থেকে লিখছো। ওই যে একটা প্যারাগ্রাফ মানে কি, নেগেটিভ প্যারাগ্রাফ গুলো এক সাইডে, পজিটিভ প্যারাগ্রাফ গুলো এক সাইডে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার সোসাইটি। মানে এইরকম যে মানে একটা দিলে মানে কি বলবো, নাথিং টু সে। একটা প্যারাগ্রাফ দিয়ে কিভাবে 100টা প্যারাগ্রাফ আমি বুঝি না। সো এইগুলো পড়াই যাবে না, এই যে 0 পাবা। ঠিক আছে, তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কি করবা? প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমার আসবে এইরকম কোন একটা নির্দিষ্ট স্পেসিফিক তোমার একটা দিক চাবে। যেমন সাপোজ ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, তো চাবে হচ্ছে এরকম, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, মানে কি ক্লাইমেট চেঞ্জের প্রভাবগুলো। তাহলে কি অনেক স্টুডেন্ট কি করবে, ক্লাইমেট চেঞ্জ আসছে একদম হুবহু লিখে দেবে, ওই যে 9-10-এ পড়ছে ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, মানে কি বলবো, প্লাবান বোঝে না যে হাউ টু রাইট, কিভাবে লিখতে হয়। এখন কি করবে, যে ক্লাইমেট চেঞ্জের ডেফিনেশন দেবে, ক্লাইমেট চেঞ্জ কি, গ্রুপ এর কি কি, হ্যাঁ ডালপালা রয়েছে সব লিখবে, আবার লুডশিট যাবে। মানে এইরকম পরিস্থিতি। বাট কি, দিন শেষে শূন্য পাবে। হ্যাঁ, 0 পাবে। কেন? ওই যে ভুলভাল লিখছে। দেখো, লিখিত অংশের ক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখবা। সেটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে গ্রামার মিস্টেক করবা না। কি মিস্টেক? গ্রামার মিস্টেক করা যাবে না। সেকেন্ড হচ্ছে স্পেলিং মিস্টেক করা যাবে না। আমি সংক্ষিপ্ত করে লিখছি, স্পেলিং মিস্টেক করা যাবে না। 3 নম্বর হচ্ছে রিলিভেন্ট হতে হবে। আর এইটাই করে না পোলাপান। মানে কি, যত সব অপ্রাসঙ্গিক কথা লেখে, ইররিলিভেন্ট কথা লেখে। মানে রিলিভেন্ট কথা, একটা যে প্রাসঙ্গিক কথা একটাও লেখে না। চাইছে বাবার নাম, দিয়ে দাদার নাম। মানে চাইছে কি, বাবার নাম বল্টু, লিখেছে দাদার নাম সল্টু। তো এইরকম করলে তো হবে না ভাই। হ্যাঁ, তোমাকে চাইছে দ্য ইম্প্যাক্ট, মানে কি একটা নির্দিষ্ট দিক, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, বা ধরলাম যে লোডশেডিং, বা ধরলাম যে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম এখন শহরে অনেক একটা ভাইটাল প্রবলেম। তো ট্রাফিক জ্যাম কি বললো, যে হাউ টু রিমুভ, বা হাউ টু ইরাডিকেট, বা হাউ টু সলভ দিস প্রবলেম ফ্রম বাংলাদেশ, রাইট 10 সেন্টেন্স। এখন কি করবে, ও ট্রাফিক জ্যাম, ওই যে 9-10-এ পড়ছে, ও সব লিখে দিয়ে আসবে। হ্যাঁ, ট্রাফিক জ্যাম কাকে বলে, ডেফিনেশন দেবে, এর কত প্রকার কি কি, সব লিখে দিয়ে চলে আসবে। এইরকম করলে 0 পাবা। তোমাকে জাস্ট কি, তুমি এই যে ক্লাইমেট চেঞ্জ পড়ছে, তুমি ডেফিনেশন দাও, 1 থেকে 2 লাইনের মধ্যে শেষ করে দাও, 2 লাইনের মধ্যে, ঠিক আছে। এইবার কি, তোমার যে পয়েন্টে চাইছে দ্য ইম্প্যাক্ট, তাহলে কি ক্লাইমেট চেঞ্জ পরে কি হয়, এই যে গ্লোবাল ওয়ার্মিং হয়, বৈশ্বিক উষ্ণায়ন হয়, আরো যে ইম্প্যাক্ট গুলো মানে কি প্রভাব গুলো আছে সেগুলো লিখে দাও। যেমন তোমার গতবারে যেটা পড়ছিল টেক্সট বুক থেকে, সেটা হচ্ছে কি, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ ড্রিম। এখন দেখো আমি কি বলছিলাম, এই কথাই বলছিলাম। অনেক স্টুডেন্ট লিখতে পারছে ভালো, তারা টপ পজিশন করছে। আর কি, যারা ওই যে যে ভাই কি ক্লাস নিচ্ছে, হ্যাঁ আসবে কি আসবে না, হ্যাঁ দেখো ওই যে যারা বলছে আসবে কি আসবে না, তারা এখন কিন্তু সেকেন্ড টাইমার, কেউ কেউ বিয়ে হয়ে গেছে, কারো এখন কি বলবো, ছেলেরা তো কেউ মোটর সাইকেল, মানে যে মোটর গাড়ি চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, এইরকম রিক্সা যদি চালাচ্ছে না মনে হয়, এমনি বললাম জাস্ট, দোয়া করি সবার জন্য, তোমাদের জন্য। বাট এটা কিন্তু বাস্তবতা। অনেক কিন্তু পাবলিকিয়ান, অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু পাবলিকিয়ান না হলে অনেক কিন্তু এইটাই করে। তো যাই হোক, তো কি করবা,
ফার্স্টে ডেফিনেশন দিলা, তারপর কি একদম তোমার টু দা পয়েন্টে কথা বলবা যে ক্লাইমেট চেঞ্জের ফলে কি হয়, বা এর আগে যেটা আসলো কি বললাম, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ ড্রিম। সো কি বলছে, শুধু কিন্তু আসেনি যে চাইলে কিন্তু বলতে পারতো যে ড্রিম, শুধু ড্রিম, এটা কিন্তু আসতে পারতো যে ড্রিম, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন ড্রিম, তাই না? কিন্তু এটা কিন্তু আসেনি, আইসে কি দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ ড্রিম। তার মানে কি স্বপ্নের যে গুরুত্ব বা স্বপ্ন থাকার যে গুরুত্ব, মানে কি স্বপ্নে, এই যে তোমরা পাবলিকিয়ান হবো, একটা স্বপ্ন দেখছো যে আমরা ঢাবিয়ান হব, আমরা খুবিয়ান হব, আমরা রাবিয়ান হব, তুমি কি এই যে একটা স্বপ্ন, স্বপ্ন আগে দেখতে হবে, তারপরে ওটা বাস্তবায়ন করার জন্য লেগে থাকতে হবে। কারণ কি স্বপ্ন ওটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো, স্বপ্ন ওটাই যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। ঠিক আছে? সো আশা করি বুঝছো। So, এত কিছু বলা সম্ভব নয় এই ছোট্ট লেকচারে। আচ্ছা, পোলাপান অনেক। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপ্লানেশন। দেখো, এক্সপ্লানেশন কি ব্যাখ্যা, এটা টেক্সচুয়াল থেকে আসতে পারে, নন টেক্সচুয়াল থেকে আসতে পারে। এই ব্যাখ্যা কি, এই যে তোমাদের দেখো যে লিখিত অংশ বই দেওয়া হয়েছে তোমার হচ্ছে পেইড বাসে, যেমন এই যে পোয়েম, যেমন আউট আউট, তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হয়েছে ইংলিশ ফার্স্ট পেপারে যে সকল গুরুত্বপূর্ণ পোয়েম গুলো, যেমন আউট আউট, এই যে একটা বালক ছিল, তার হাত কেটে যায়, ঠিক আছে, মানে কি অসহায় একটা বালক, মানে বর্তমানে যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যে কত বর্বর, কত নিষ্ঠুর, কত অকৃতজ্ঞ, সেটা কিন্তু এই আউট আউট কবিতার মূল থিম। সেই পোয়েম থেকে সামারি এবং থিম আসতে পারে, কি বললাম, সামারি এবং থিম আসতে পারে, আর এটা কি এক্সপ্লানেশন আসতে পারে। এখন যদি টেক্সট বুক থেকে আসে তাহলে একভাবে লিখতে হবে, আর নন টেক্সচুয়াল থেকে কোনো একটা প্রভাব থেকে আসতে পারে। প্রভাব বলতে যেমন আসলো যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, মানে কি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, মানে কি দ্য ইম্পর্টেন্স অফ টাইম, মানে কি সময়ের যে গুরুত্ব, এটা কিন্তু। তারা বললো যে ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে কি উপায় হয়। তো এরকম করে এই দুইটা কিন্তু দুইভাবে লিখতে হয়, আমি কিন্তু পেইড বেসে বলে দিয়েছি। আচ্ছা, তাহলে কি বললাম, এই পোয়েম থেকে সামারি আর থিম আর এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন কি বললাম, দুই প্রকার, একটা হচ্ছে টেক্সচুয়াল আর একটা হচ্ছে নন টেক্সচুয়াল। টেক্সচুয়াল একভাবে লিখতে হবে, নন টেক্সচুয়াল কিন্তু আরেকভাবে লিখতে হবে। টেক্সচুয়াল যেগুলো আসবে সেগুলো হচ্ছে রেফারেন্স দিলে ভালো হয়। যেমন এই যে আউট আউট, এই কবিতাটা লিখছে কি যে দিস লাইন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম আউট আউট বাই রবার্ট ফ্রস্ট, এটা দিলে একটু তোমার নাম্বার বেশি হবে, আর না দিলেও বাট ভুল ভাল দেওয়া যাবে না। এই রবার্ট ফ্রস্টের জায়গায় তুমি দিলে হচ্ছে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর বা সুকান্ত বা উইলিয়াম শেক্সপিয়ার সাপোজ, তাহলে কিন্তু প্রথমেই গুলাই গলদ, প্রথমেই মিস্টেক, কখনো মিস ইনফরমেশন দিবা না। আচ্ছা, এই গেল। তাহলে আমি একটু শর্ট করি, আর সেন্টেন্স কারেকশন তো বললামই প্রথমে, ঠিক আছে। আর তোমাদের এইচএসসি 25 ব্যাচে, এইচএসসি 25 ব্যাচে যে সকল গ্রামার টপিক গুলো রয়েছে ওইগুলো ভালো করে দেখবা। এইচএসসি 25 ব্যাচে গ্রামার যে টপিক গুলো সেগুলো ভালো করে দেখবা। আচ্ছা, একটু সামারি করি, সেটা হচ্ছে ফার্স্টে বললাম যে সেন্টেন্স কারেকশন। আচ্ছা, তারপর কি তোমার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই যে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে কোনগুলো তো বললাম। আচ্ছা, সেন্টেন্স মেকিং, মানে কি 5টা ওয়ার্ড দেবে, তোমাদের কিন্তু এই বইতে সব দেওয়া রয়েছে এ টু জেড। এই যে লিখিত অংশ যে বই দেওয়া হয়েছে, এখানে অনেকগুলো আইটেম দেওয়া রয়েছে, এখানে সেন্টেন্স মেকিং সব দেওয়া রয়েছে। এই যে বাক্য শুদ্ধিকরণে বাংলায়, হ্যাঁ, এই যে বাক্য শুদ্ধিকরণ প্রত্যেকটা অনেক এক্সাম্পল দেওয়া রয়েছে, হ্যাঁ, এগুলো ভালো করে পড়বা। আচ্ছা, সো ইংলিশের, আমরা যদি ইংলিশে যাই, যে সেন্টেন্স মেকিং, তোমাকে সাপোজ একটা ওয়ার্ড দিল আইসোলেশন, মানে কি পৃথক, ওই যে করোনা ভাইরাসের সময় কোন একটা করোনা রোগী বলে আইসোলেট করে রাখো, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আছে, খুঁজতে হবে, খোঁজার সময় না এখন, দেখো একটু পরে পেইড ব্যাচের ক্লাস আছে একটা, লাস্ট ব্যাচের। আচ্ছা, তাহলে কি বললাম, সেন্টেন্স কারেকশন, ট্রান্সফরমেশন, এক্সপ্লানেশন, পোয়েম থেকে সামারি, থিম, এক্সপ্লানেশন, আরেকটা কি, আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শর্ট প্রশ্ন। এটা তো কি বলবো, ফরজ আসবেই, এটা শর্ট প্রশ্ন, এটা ইভেন 10 মার্কের জন্য আসতে পারে বা 5 মার্কের জন্য তো আসবেই। যেমন এর আগের বার বলছে যে এই যে ফ্লোক মিউজিক, হ্যাঁ, ফ্লোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক কি, মানে কি বৈশিষ্ট্য কি, তার মানে কি এক নম্বরের জন্য আসছে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফ্লোক মিউজিক। বা তোমাকে কোন একটা বললো ওয়ার্ড দিয়ে, বললো কোন একটা ওয়ার্ড, সাপোজ আইসোলেশন, বললো যে এর সিনোনিম কি, একটা সিনোনিম লেখো, একটা অ্যান্টোনিম লেখো। তার বললো যে একটা শর্ট প্রশ্ন দিয়েছে যে হোয়াট ইজ মেটাফোর, বা হোয়াট ইজ সিমিলি, বা হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি আর মেটাফোর উইথ এক্সাম্পল। ঠিক আছে, তাহলে কি ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি আগেই বললাম। ইংলিশ লিটারেচার যে দুইটা লেকচার শিট দেওয়া হয়েছে ওইটা পড়লেই এনাফ ফর
লিখিত এবং এমসিকিউ পেইড ব্যাচ। আশা করি বুঝতে পারছো। তো এই তো আমার এমন কিছু নাই। আচ্ছা, তারপর খুলনা ভার্সিটি ডি ইউনিটে যদি একটু বলি, ব্যবসা শাখার ব্যবসা শাখার জন্য মূলত হচ্ছে বাংলার কোনো টপিক নাই। ব্যবসা শাখার জন্য চান্স পাওয়া একদমই সহজ। ইংলিশের জন্য যে টপিকগুলো এখন বললাম একটু আগে সি ইউনিটের জন্য ওইগুলোই করবা, বাট ইংলিশের জন্য তোমরা একটু বেশি ভালো করে পড়বা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ফ্রেজ, ইডিয়ম, তারপর হচ্ছে কারেক্ট সেন্টেন্স মানে সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে ভয়েস ন্যারেশন, কি বললাম, ভয়েস ন্যারেশন, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ইভেন ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন করছে এর আগের বার। আমি যে টপিকগুলো এর আগের বার বললাম সি ইউনিটে, তোমাদের এই ইউনিটে ওইগুলোই পড়বা, বাট কিছু কিছু আইটেম না পড়লেও হবে। যেমন একটু আগে বললাম তোমার হচ্ছে কি ওই যে প্যারালিজম, ইনভার্সন অফ ভার্ব, এগ্রিমেন্ট, বাট সব দেখে গেলে ভালো হয়, কারণ তোমাদের সবই তো ইংলিশ ডি ইউনিটে। হ্যাঁ, আচ্ছা, আর ডি ইউনিটে তোমার হচ্ছে যে আইকিউ ম্যাথ থেকে আসবে, সেটা তোমাদের যে বইটা দেওয়া হয়েছে পেইড ব্যাচের, পেইড ব্যাচের যে বইটা দেওয়া হয়েছে, যে সলিউশন ক্লাসগুলো আছে, সলিউশন করা হচ্ছে, ওইগুলো করো। আর 9-10 এর যে বইটা, 9-10 এর যে বইটা, গণিত বইটা, সেখান থেকে যেগুলো বলছি, যেমন সসীম ধারা, অসীম ধারা, সেট, পাটিগণিত থেকে কিছু আসবে। আচ্ছা, এইতে গেল। আর কি, লিখিত অংশ তো বলে দিয়েছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। প্যারাগ্রাফ থেকে আসবে, ট্রান্সলেশন থেকে আসবে, ফ্রেজ ইডিয়ম থেকে আসবে, সেন্টেন্স কারেকশন থেকে আসবে। আর কি থাকে, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান তোমাদের তো লেকচার শিট দেওয়া হয়েছে। এইগুলো পড়ো। আর তোমরা যারা প্রতিনিয়ত কোর্সে ভর্তি হচ্ছ, আমি বলবো যে টাইম নষ্ট করো না, বিকজ ওই যে বললাম টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কিন্তু চলে যাবে। স্বপ্ন যদি থাকে পাবলিকান হওয়ার, খুবিয়ান হওয়ার, খুলনা ইউনিভার্সিটি দেশের অন্যতম সেরা এবং দেশের একমাত্র ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস, যেখানে তুমি আসলে অনেক কিছু পাবা ইনশাল্লাহ। সেগুলো বলে হবে না, এক লেকচারে আর কতটুকু হয়, তাই না? সো চান্স পাও, সবার জন্য দোয়া এবং শুভকামনা। তারপর যদি কোনো সাজেশন, নন পেইড ব্যাচের বলছি, আর পেইড ব্যাচে তো সব পেয়ে যাবা। তারপরে যদি কোনো কথা থাকে, কোনো সাজেশন থাকে, ইনশাল্লাহ কমেন্ট করবা। হ্যাঁ, দিয়ে দেবো যতটুকু পারি। কারণ দেখো, যারা পেইড ব্যাচ তারা কিন্তু টাকা দিয়ে ভর্তি হয়। সো এদের প্রতি আমার দায়বদ্ধ, বা এরা কিন্তু আমার এক ধরনের কি বলবো, চাইলেও আমি ঘুমাইতে পারি না। এরা যখনই প্রশ্ন করে, অনেক ব্যাচ রয়েছে, তখনই কিন্তু আমাকে আনসার দিতে হয়। বা আমার যারা অ্যাসিস্ট্যান্ট বলতে আমার স্টুডেন্ট ছিল, এখন তারা আমার অ্যাডমিন। যেমন অনেকে জানো, তোমাদের সুমি আপু এখন সে ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, আমার 2টা প্ল্যাটফর্মের অ্যাডমিন। সো দেখো, ও কষ্ট করছে বলে আগে ঢাবিয়ান, ঠিক আছে? সো তুমি কষ্ট করো, আর মাত্র 1 মাস চোখ কান বুঝে একটু পড়াশোনা করো, কারণ কষ্ট করলে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা তোমাকে ঠকাইবে না ভাই, ঠকাইবে না বোন। এখন তুমি এই যে শীতকাল, অনেকে ঘুমাইবে, অনেকে ফোন স্ক্রলিং করবে, পড়াশোনা করতে ভালো লাগবে না, শীতের কনকনে রাত। এই যে আমি যদি মনে করতাম যে কি মানে কি বলবো, আমি ক্লাসগুলো নিব না, ফ্রি ক্লাস কেন আমি নিব, তাই না? আমি পেইড ব্যাচের শুধু ক্লাস নিব। আমার নন পেইড ব্যাচ যারা আছে, বা নন পেইড ব্যাচে যেগুলো অনেক প্রশ্ন করে, এই যে 2 ঘন্টা বা 3 ঘন্টা যে সময় দিলাম, আমি তো চাইতে পারতাম যে আমি দিব না, দরকার নাই। তাহলে আমার টাকা দিয়ে ভর্তি হয়নি। বাট কি না, আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট, সে পেইড হোক বা নন পেইড হোক, চান্স পাই। ইনশাল্লাহ তোমরা পাবে। তারপর যদি কোনো সাজেশন দরকার হয় বলবা, ইনশাল্লাহ দিয়ে দেবো, ইনশাল্লাহ যতটুকু পারি।